ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। বুধবার রাতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা নিয়ে আমরা কথা বলবো। বলা হচ্ছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। ফলে দীর্ঘ 15 মাসে যে ইসরায়েলি আগ্রাসন সেটির অবসান হতে যাচ্ছে। তবে এই সমঝোতা নিয়ে এক পর্যায়ের একটি টানাটানির খবর আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখছি। এসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, 20 জানুয়ারি হাতে আর অল্প কয়েকদিন, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতে যাচ্ছেন, বাইডেন সরে যাচ্ছেন। এই সময়ে এসে যুদ্ধবিরতি কীভাবে দেখছেন বিষয়টি? প্রথম কথা হচ্ছে যে গাজায় একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সব পক্ষ মানে বিবাদমান পক্ষগুলো রাজি হয়েছে। এটা একটা গাজাবাসীর যেমন স্বস্তি, সেমনি দুনিয়ার একজন শান্তিকামী মানুষ হিসাবে আমাদের জন্য একটা স্বস্তির বিষয় এবং একটা ভালো খবর হিসাবে বলতে পারি যে এটা একটা ভালো খবর। অন্তত গাজা মানুষ, বলা হচ্ছে যে আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। তো রোববার থেকে অন্তত তারা এই বৃষ্টির মতো বোমা হামলা থেকে তারা হয়তো একটু শান্তিতে ঘুমাতে পারবে। তাদের একটা বিরান ভূমিতে পুরো গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে এইটুকুই শান্তি। কিন্তু দেখেন, পুরো আন্তর্জাতিক গণমাধ্যম এই যুদ্ধবিরতি যে চুক্তিটা হলো এর ফোকাসটাকে নিয়ে গেছে বাইডেন এবং ট্রাম্পের মধ্যে। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় যে বিশ্বের, হ্যাঁ, আমেরিকা সবচেয়ে বিশ্বের শক্তিধর দেশ, ক্ষমতাধর দেশ সব আছে, কিন্তু এই যে প্রায় গত 15 মাসে 46,500 লোকের বেশি মানুষ প্রাণ দিয়েছে, যাদের একটা বড় সংখ্যক হচ্ছে নারী এবং শিশু, যাদের কোনো অপরাধ ছিল না, প্রায় 1 লাখের বেশি মানুষ আহত অবস্থায় কাতরাচ্ছে, যেখানে চিকিৎসা ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, যে এদের চিকিৎসা দেওয়ার কোনো উপায় নেই। কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, মাথা হারিয়েছে, মানে একটা নিদারুণ কষ্টকর অবস্থা। সেখানেই তারা ইয়েতে নিয়ে আসছেন হচ্ছে কি, যে বাইডেন চলে যাচ্ছেন এবং ট্রাম্প আসছেন, এই ন্যারেটিভ, এই আখ্যানটাকে তারা সামনে নিয়ে আসছেন যে তারা কি একটা মহান কাজ চলে যায়, যেমন বাইডেন যেন চলে যাওয়ার আগে কি একটা মহান কাজ করে গেলেন, আর ট্রাম্প আসার আগেই দেখো কত ভালো একটা কাজ করলেন। বিষয়টা এইরকম। এটি হচ্ছে এই দুনিয়ার জন্য একটা দুঃখজনক বিষয়। তবে এটা ঠিক যে পশ্চিমা গণমাধ্যম, বিশেষত আমেরিকার সংবাদ মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাইডেন এবং ট্রাম্পের মধ্যে অনেক বিষয়, মানে কোনো বিষয় তাদের মধ্যে মিল আছে এরকম কোনো বিষয় খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু এই একটি বিষয়ে তারা নিজেরা কথা বলে একমত হয়েছিলেন যে যে কোনো মূল্যে এই গাজায় এই হামলা থামাতে হবে। এবং তারা তাদের দুইজনই তাদের অ্যাডভাইজারদের কথা বলেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা নিজেরা আলোচনায় বসো, বৈঠক করো, করে ঠিক করো যে যে কোনোভাবে এই হামলা থামাতে হবে, এই হামলা চলতে দেওয়া যাবে না। এবং সেই কারণেই কিন্তু আপনি দেখেন যে এই আলোচনা কিন্তু মিশর এবং কাতার, তাদের মধ্যস্থতায় কাতার কিন্তু একবার বেরিয়েও গেছিল রাগ করে, যে আরে আলোচনা করে তো কিছুই হয় না, তাহলে সে থাকবে কেন? এই কথায় কথায় দোহাতেই কিন্তু এই আলোচনাগুলো হয়। মিশর তার জন্য একটা বড় সমস্যা। মিশরও সবসময় চেয়েছে যে এটা যে কোনোভাবে যে কোনো মূল্যে এই হামলা বন্ধ করার জন্য, কিন্তু হয়নি। কিন্তু এখন হলো কেন? কারণ বাইডেন এবং ট্রাম্প চেয়েছেন, তাই কিন্তু বন্ধ হয়েছে। আমরা যদি একটু উল্টো দিক দিয়ে দেখি, যে তারা এতদিন চাননি বলেই কিন্তু এই যুদ্ধ চলেছে। তারা এখন ক্রেডিট নেবেন, তাহলে ওই হামলার ডিসক্রেডিট বা দায়ও তাদেরকে নিতে হবে। সেলিম খান, আমরা দেখেছি গতকাল রাতে ট্রাম্পের যে নিজস্ব সোশ্যাল সাইট ট্রুথ সোশ্যাল, সেখানে তিনি দাবি করেছেন যে কৃতিত্ব মোটামুটি তার দিকেই। আবার বাইডেনের পক্ষ থেকেও এরকম একটা দাবি আসছে। আপনি একটু আলোচনা করেছেন, কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করি আসলে কৃতিত্বটা কার, কি হবে যুদ্ধবিরতির কৃতিত্ব? আসলে কৃতিত্ব কিসের বলবো, যে হ্যাঁ, বাইডেন চলে যাওয়ার আগে একটা তিনি এত মানে সারা বিশ্বব্যাপী এত কেলেঙ্কারি, এত যুদ্ধ, এত প্রাণহানির জন্য তার দায় আছে, যে তিনি হয়তো তার হাত থেকে শেষ মুহূর্তে রক্তের দাগটা মুছতে চেয়েছিলেন। হয়তো এমন কিছু করতে চেয়েছিলেন যে মানে যাতে অন্তত তার ভাবমূর্তি সামান্য হলেও একটুখানি হলেও উজ্জ্বল হয়। এই চাপ কিন্তু বাইডেন কিন্তু অনেক আগেই কিন্তু এই কাজটা করতে পারতেন। তিনি যদি ইসরায়েলকে থামানোর চেষ্টা করতেন, সৎভাবে করতেন। হ্যাঁ, মৌখিকভাবে তিনি অনেকবারই ইসরায়েলকে অনেকভাবে ভয় দেখেছেন যে সাহায্য বন্ধ হবে, অমুক বন্ধ হবে, কিন্তু আদপে কিছু হয়নি। বরং শেষ মুহূর্তে তিনি যাওয়ার আগে এই যে তিনি তার জায়গায় ট্রাম্প নির্বাচিত হলেন 5 নভেম্বর, তারপরেও কিন্তু বিপুল পরিমাণ আর্থিক সহায়তা কিন্তু ইসরায়েলকে দেয়া হলো আমেরিকার পক্ষ থেকে। সুতরাং বাইডেন যে আজকে ক্রেডিট নেয়ার বা বাইডেন এর জন্য দায়ী,
বা বাইডেন এইটার পুরোপুরি এই যে আজকে শান্তি চুক্তিতে তারা উপনীত হতে পেরেছেন, এর ক্রেডিটটা বাইডেন নিতে চাচ্ছেন এই জন্য যে ট্রাম্প ক্ষমতায় বসার আগেই তিনি শান্তি চুক্তি কার্যকর করে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে ভাই আমি সব কিছু তো আমিই করলাম, তা তুমিই তো বাঁধিয়েছিলে। এটা তাহলে আরো আগে কেন হলো না? এইটাই তো প্রশ্ন, কারণ তারা চাননি। আচ্ছা, তারা যদি চাইতেন তাহলে ট্রাম্প তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় বসার আগে এই যুদ্ধ বন্ধ হতে হবে। এখন তিনি দাবি করতে পারেন দেখো আমি ক্ষমতায় বসার আগেই এই যুদ্ধ বন্ধ করে দিয়েছি, কালকে ক্ষমতায় বসার পরে কথায় আমি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেব। হ্যাঁ, তিনি যদি দাবি করেন এবং তিনি যদি ধরেন এইগুলো কে মানে কার কতটা ক্রেডিট কার কতটা ডিসক্রেডিট, এর চেয়ে বড় জিনিস হলো যে এই যুদ্ধ, এই সংঘাত, এই যে মানুষের প্রাণহানি, এগুলো যদি বন্ধ হয় যে কোনোভাবে যে কোনো মূল্যে, তাহলে কিন্তু তাকে স্বাগত জানানো উচিত। আচ্ছা সেলিম খান, এই 15 মাসের যে লড়াই আমরা বলি সেখানে হামাস তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাটায় গাজার শাসনভার কি এখন হামাসের কাছেই থাকবে? এইটা তাদের চুক্তির মধ্যে যেগুলো লেখা আছে নিশ্চয়ই হয়তো হামাসের কাছে থাকবে বলে মনে হয় না। ইতিমধ্যে কথা হচ্ছিল যে প্যালেস্টাইন অথরিটির কাছে ভার দেওয়া হবে না, কোনো একটা অন্তর্বর্তী কিছু একটা করা হবে যেখানে হয়তো হামাসের দু একজন যারা প্রোগ্রেসিভ মানে একটু লড়াইয়ের থেকে দূরে থাকতে চান বা শান্তিবাদী বলে পরিচিত এদেরকে নিয়ে প্যালেস্টাইন অথরিটিকে নিয়ে কোনো না কোনো ফরম্যাট একটা তারা নিশ্চয়ই বের করেছেন, যেটা হয়তো এখনও পুরোপুরি প্রকাশ্য না। এখন এই অথরিটির হয়তো দেখা যাবে যে ইসরায়েলের সৈন্য বলা হতে পারে যে আগামী 1 বছর ইসরায়েলের সৈন্য ওইখানে থাকবে। আচ্ছা, তো সেখানে থাকলেও মোট কথা হলো যে সেখানে যদি উপর থেকে বোমা না পড়ে, ভেতর থেকে কেউ এসে গুলি না করে, তাহলে অন্তত গাজার মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, একটু আগেই পড়ছিলাম যে একজন মহিলা, তার বয়স হচ্ছে 66 বছর, তিনি বলছেন যে এই মানে যেদিন থেকে এই বোমা বৃষ্টি বন্ধ হবে সেদিন তিনি তার গ্রামে ফিরে যাবেন এবং গ্রামে ফিরে গিয়ে প্রথম যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে তিনি তার মাটিকে চুম্বন করবেন। যে বুঝতে পারেন মানুষের আবেগ কোন জায়গায়, যেখানে একটা 22-23 লাখ লোকের একটা এলাকা, সেই এলাকার 20 লাখের বেশি লোকই হচ্ছে উদ্বাস্তু, মানে গৃহহীন। উদ্বাস্তু বলা ভালো, যে গৃহহীন। এবং ওই জায়গার মধ্যেই তাদের ঘুরে ফিরে বের করতে হচ্ছে যে কখন কোথায় বোমা পড়বে না, কখন কোথায় গুলি আসবে না, সেই জায়গাটা। এখন তারা তাদের গ্রামে ফিরে যেতে পারবেন, তারা তাদের শহরে অন্তত টেন্ট করে হলেও থাকতে পারবেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে একজন পিতা তার সন্তানদের নিয়ে মাটির নিচে গর্ত খুঁড়ে উপর থেকে যাতে বোঝা না যায় সেইভাবে নিচে যেতে অন্তত সন্তানরা সুরক্ষিত থাকে, এরকম ছবিও কিন্তু আমরা দেখেছি। ফলে গাজার মানুষের জন্য তা একটা মানে সাধারণ মানুষের জন্য এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। সেলিম খান, এই যে 15 মাস ধরে এই ধ্বংসাত্মক যুদ্ধ চললো, এখন যুদ্ধটির অবসান হতে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে মোটা দাগে কি প্রভাব পড়বে বলে মনে হয়? মধ্যপ্রাচ্যে ধরেন যে দেশগুলো কখনোই আপনার এই গাজার সংঘাত শুরু মানে 7 অক্টোবরের পর থেকে যে এই সংঘাতের পর কেউই যে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো বিশেষত যারা মুখ খুলতে পারেনি, যারা হামাস বা ফিলিস্তিনিদের পাশে, আমি যদি মোটা দাগে বলি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারেনি, তারা বেশ স্বস্তি ফিল করবে। যাদের কাছে এই ইসরায়েলি আগ্রাসনী, ইসরায়েলি বর্বরতা এক ধরনের কাঁটা হিসাবে ছিল, তারা বেশ স্বস্তি বোধ করবে। এর মধ্যে আপনার ইরান হয়তো আরেকভাবে দেখবে, সে মনে করবে যাক অন্তত এক পক্ষে হলে যুদ্ধটা থেমেছে, কারণ সেও কিন্তু এখন একটু ব্যাকফুটে। ফলে তার জন্য এটা একটা স্বস্তির ঘটনা যে এই প্রত্যেকে কিছু না কিছু সময় পাবে। আর যে দেশগুলো আপনি যদি বলেন সেটা জর্ডান হোক, মিশর হোক, সিরিয়ার কথা বাদই দিলাম আমি, সৌদি আরব হোক, ইউএই হোক, কুয়েত, কাতার, প্রত্যেকের জন্য একটা স্বস্তির বিষয় হচ্ছে যে যাক বাবা এখন আর অন্তত মানে যুদ্ধ চলছে না, এখন আর আমার কোনো কারো পক্ষ নিতে হবে। তো সেলিম খান, বলা যায় যে তাহলে গাজায় প্রকৃতপক্ষে জয় পেল কি? এখন দেখেন এই একটা যুদ্ধে আসলে কখনো কেউ জেতে না, পৃথিবীর কোনো যুদ্ধে কেউ জেতেনি। এইটা এক পক্ষ হারে ঠিকই, কিন্তু ওই সেন্সে হার জিত কিছুই হয় না। এইখানে যেটা হারে সেটা হচ্ছে মানবতা, যেটা হারে সেটা হচ্ছে মানুষের মনুষ্যত্ব বোধ, এই জিনিসগুলো হারে। আর জয় পায় এক ধরনের নৃশংসতা, জয় পায় মানে এক ধরনের বিভীষিকাময় দুঃস্বপ্ন, এইগুলো হচ্ছে জয় পায়। এখন আপনি যদি এইখানে তো দুটো পক্ষ, যেটা আপনি বোঝাতে চাইছেন যে ইসরায়েল এবং হামাস, যে কে জিতলো কে হারলো, তো আমরা যদি সেই মোটা দাগে বলি তাহলে বলতে হবে যে ইসরায়েল
আপনার যদি দেখেন যে হামাসকে তারা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসছে যেখানে হামাসের শক্তি কিন্তু আসলেই কমেছে। তারপরে তারা লেবানন থেকে হিজবুল্লাহর হামলা বন্ধ করতে পেরেছে। সিরিয়াও তাদের কাছে কোনো কিছু এই মুহূর্তে নেই। তাদের যেটুকু সমস্যা ছিল যে একটু হুতিদের আক্রমণ আপনার ইয়েমেন থেকে, সেইটাও হয়তো বন্ধ হয়ে যাবে। ইরান আর সেই সেন্সে তার বড় ধরনের কোনো শত্রুতা নেই। ফলে ইসরায়েল একটা ব্যাপক অর্থে নিজেকে নিরাপদ করতে পেরেছে, এবং পশ্চিমারা ইসরায়েলকে যখনই নিরাপদ করতে পেরেছে, বিশেষত আমেরিকা যখন মনে করছে যে ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, তখনই কিন্তু সে তার উপর চাপ দিয়ে এই যুদ্ধবিরতি চলছে। এটা হচ্ছে ইসরায়েলের পার্সপেক্টিভ। হামাসের যদি দেখেন, হামাস বলতে পারে যে হ্যাঁ, তুমি আমাকে গত 15 মাস ধরে আমাকে নিরবিচ্ছিন্নভাবে মেরে গেছো, করেছো, কিন্তু আমাকে কিন্তু তুমি শেষ করতে পারো নি। আমি কিন্তু এখনো আছি, এখনো কিন্তু আমাকে আলোচনার টেবিলে আমাকে ডাকতে হচ্ছে। আমার একাধিক প্রধান নেতাকে তুমি মেরে ফেলেছো, কিন্তু আমাকে শেষ করতে পারো নি। তার মানে তুমি যদি আমাদের অস্তিত্ব মেনে না নাও, তুমি যদি ফিলিস্তিনিদের স্বাধীন সত্তাকে মেনে না নাও, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা হয়তো ঘটতেই থাকবে। ফলে হামাসও এক সেন্সে ভাবতে পারে যে আমার যখন আমাকেই আলোচনার টেবিলে ডাকতে হলো এই শান্তি চুক্তির জন্য, তার মানে আমি তো শেষ হয়ে যাইনি, আমার তো গুরুত্ব আছে। তুমি এখানে 46,500 লোক মেরেছো, 1 লক্ষ লোকের বেশি আহত, সেখানে তার মানে হামাস নিশ্চিহ্ন হয়নি। যে বয়ানটা প্রচার করেছিল ইসরায়েল বা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার, সেই বয়ান তাহলে ঠিক না। দুই পক্ষই এইভাবে দেখলে তাদের জয় হয়েছে, কিন্তু আসলেই সেখানে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মনুষ্যত্বের, মানবতার। যখন দেখেন যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ডেফিনিশন, কোনটা বর্বরতা আর কোনটা আত্মরক্ষা, এই সংজ্ঞাই পাল্টে দিয়েছে এই ইসরায়েল হামাস সংঘাত। গাজায় যে ঘটনাটা ঘটে গেল, একটা জিনিসকে যেটা সবাই বলছেন জেনোসাইড, সেখানে একদল বলছে এটাকে নাকি আত্মরক্ষা। তাহলে এখানে আপনি কার জয় কার পরাজয়ের কথা বলবেন? ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।